স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। কেন যোগ্য নন আহিল? এসব কেন ভাবছেন আপনি? আদনানের কাছে যে আপনি বেস্ট বাবা, সেটা কি আপনি জানেন? এখন চেষ্টা করছে হতে, কিন্তু পুরনো ক্ষত তো মুছে যাবে না। আদনানের জন্মের সময় ওই পুরোটা সময় আমি পুরো অন্ধকারের মাঝে ছিলাম। ওর পৃথিবীতে আসার খবরটা, যেটা আমার সর্বপ্রথম জানার কথা ছিল, সেটা আমি জানতে পারিনি। কখন ওর প্রথম হৃদস্পন্দন শুরু হয়েছিল, ওর আমি কিচ্ছু জানতে পারিনি নূর। তোমার সেই কষ্টের দিনগুলোয় আমি পাশে থাকতে পারিনি। পাশে থাকা তো দূর, একটা দিনও ওর অস্তিত্ব অনুভব করার সৌভাগ্য আমার হয়নি। একজন বাবা হিসেবে সেই যে প্রথম আমি হেরে গিয়েছিলাম, নিজের অজান্তেই প্রথম সন্তানকে অবহেলা করে ফেলেছিলাম। সেই অপরাধ বোধটা আমাকে প্রতিদিন তিল তিল করে মারে। আহিল এক মুহূর্ত থামল, একটা লম্বা শ্বাস নিয়ে চোখ মুখে নাওমির কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল। নাওমি আহিলের মুখ হাতের আজলায় নিয়ে আহিলের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, অনেক হয়েছে আহিল, আর একটাও এমন কথা না। অতীত আমাদের হাতে ছিল না, কিন্তু এই বর্তমান আর ভবিষ্যৎ তো আমাদের চেষ্টার উপর। আদনানের সময় যা যা মিস করেছেন, এই 9টা মাস আমি তার সুদে আসলে আপনার কাছ থেকে ওষুধ করে নেব। তখন তো আবার বলবেন না যে ডিউটি করতে করতে হাঁপিয়ে গেছেন। নাওমি খুনসুটি করে আহিলকে স্বাভাবিক করতে চাইল। সফলও হলো বোধহয়। ফিক করে হেসে ফেলল আহিল। মুহূর্তেই নিজের ফর্মে ফিরে আসলো সে। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, হাঁপিয়ে যাব আমি? ডক্টর আজলানের ডিকশনারিতে এই শব্দটা নেই ম্যাডাম। বরং এখান থেকে প্রেসক্রিপশন আরো 10 গুণ করা হবে। তোমার উপর 24 ঘন্টার কড়া ডিউটি থাকবে আমার। নাওমি আর কিছু বলতে না দিয়ে ওকে পাঁজা কোলে তুলে নিল। নাওমি আচমকা এই কাণ্ডে পুরোপুরি ভড়কে গেল। ও চোখ দুটো বড় বড় করে কোনো মতে আহিলের গলাটা আঁকড়ে ধরল। তার এই বাঁধ ভাঙা আর পাগল পরা খুশিটা নাওমিকে ছুঁয়ে গেল এক নিমেষে। আহিল, নামান আমাকে, পড়ে যাবো তো আমি। আহিল নাওমির এই মৃদু আপত্তি পাত্তা দেয়া তো দূর, উল্টে বাহুর বাঁধন আরো শক্ত করে বুক কাঁপিয়ে হেসে উঠল। তুমি তো চাইলে খুশি প্রকাশ করি, তাই খুশি প্রকাশ করার ওয়ে খুঁজছি। খুশি এভাবে প্রকাশ করে? আমাকে ফেলে হাড়গোড় ভাঙার ধান্দা? এক্ষুনি পড়বো। পড়ে যাবে মানে? কার কোল থেকে পড়বে শুনি? ডক্টর আজলানের হাত থেকে আজ অব্দি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট ফসকে যায়নি ম্যাডাম। আর তুমি তো আমার পুরো কলিজা, এত সহজে হাতছাড়া করছি না। আহিল নাওমিকে কোলে নিয়েই ঘরের মাঝখানে একটা চক্কর কাটল। নাওমি অবাক হয়ে দেখল, এতক্ষণে অনুশোচনায় ভারী হয়ে থাকা মানুষটা যেন কোথায় হারিয়ে গেছে। তার জায়গায় এখন শুধু একজন মাতাল করা সুখী মানুষ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর নাওমিকে নিয়েই ডিভানে গিয়ে ধপ করে বসল। বিছানায় আদনান ঘুমাচ্ছে, আহিল হাঁপাচ্ছে। নমি, হুম? তুমি কিন্তু ভারী হয়ে গেছো। আগে কত কোলে নিয়েছি, কিন্তু আজকে। আহিলকে আর কিছু বলতে না দিয়ে নাওমি রাগে ফুঁসে উঠল। ও আহিলের কোল থেকে নেমে যাওয়ার জন্য আর একটু ছটপট করে উঠে ওর কাঁধে একটা কিল বসিয়ে দিল। চোখ দুটো ছোট ছোট করে কুঁচকে রাগান্বিত স্বরে বলল, কি বললেন? আমি ভারী হয়ে গেছি? আপনার তো সাহস কম না। এই বুঝি আপনার খুশির বহিঃপ্রকাশ? কোলে তুলে এখন ওজনের খোঁটা দেওয়া হচ্ছে?
আহিল নাওমির এই চটে যাওয়া মুখটা দেখে স্তব্ধ করে হাসতে গিয়েও বিছানায় ঘুমিয়ে থাকা আদনানের দিকে তাকিয়ে নিজের হাসিটা চেপে নিল। আরে রাগ করছো কেন? আমি কি বলেছি তুমি একাই ভারী হয়েছো? আমার ভেতরের এই যে এতক্ষণে জমানো সব কষ্ট, শূন্যতা আর আক্ষেপগুলো এক নিমেষে উধাও হয়ে সেখানে এক আকাশ সমান সুখ এসে জমা হলো। সেই সুখের ওজনটা বুঝি কম? বলেই আহিল আর নিজের আবেগকে আটকে রাখলো না। এতক্ষণ ধরে বুকের ভেতর জট পাকিয়ে থাকা সকল আনন্দ এবারও উজাড় করে দিতে চাইলো। ও নাওমির কপালে নিজের ঠোঁট দুটো চেপে ধরলো, একেবারে দীর্ঘ আর গভীর এক ছোঁয়া। ওখান থেকে সরে এসে ও নাওমির দুই বন্ধ চোখের পাতায় ওর লাল হয়ে ওঠা গাল দুটোতে নিজের ভালোবাসার তীব্র আর উষ্ণ পরশ এঁকে দিতে লাগলো। তার প্রতি চুম্বনে জড়িয়েছিল এতদিনের সব আক্ষেপ মুছে ফেলার একটা আলিখিত দলিল। আহিলের এই ব্যাকুলতার নাওমির সমস্ত শরীর শিউরে উঠল। ও আহিলের শার্টের কলারটা নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরে চোখ বুজে রইল। আহিল নাওমির ওষ্ঠ ধরে ঠিক ইঞ্চিখানেক দূরত্বে নিজের ঠোঁট নামিয়ে নিবিড় কণ্ঠে বলল, তুমি জানো না নূর, আজ তুমি আমাকে কি আনন্দ দিয়েছো। ডক্টর আজলানকে আজ তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ বানিয়ে দিলে। আই লাভ ইউ নমি, আই লাভ ইউ সো মাচ। বলেই আহিল আর কোনো দূরত্ব রাখলো না। নাওমির উষ্ঠ ধরে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে ওর এতক্ষণে সব অপেক্ষার সব ভালোবাসার আর অনাগত সেই নতুন প্রাণের শ্রেষ্ঠতম এক সেলিব্রেশন প্রকাশ করলো যেন। বেশ কিছুক্ষণ পর নাওমি হাঁপাতে হাঁপাতে বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? কখন এসেছেন হাসপাতাল থেকে? এখনো খাবার খাননি? কি শুরু করেছেন বলুন তো? এখন মনে হচ্ছে আপনাকে বলাই উচিত হলো না। এর মধ্যে বাচ্চার কণ্ঠ পাওয়া গেল। দুইজন বিছানার দিকে তাকিয়ে দেখলো আদনান উঠে বসে আছে, চোখ কজলাতে বলল, মা কোথায় যাচ্ছে? নৌমি অপ্রস্তুত হলো। ও এখনো আহিলের গলা জড়িয়ে বসে আছে। দ্রুত নামতে যাবে এমন সময় আদনান খিলখিল করে হেসে বলল, বাবা মাকে কোলে নিচ্ছে। আবার মুখ কালো করে বলল, আমাকে কোলে নিবে না? নওমিকে ছেড়ে দিতেই নওমি উঠে দাঁড়ালো। আহিল উঠে বিছানার দিকে যেতে যেতে বলল, সব সময় তোকে কোলে নিই বাপ, আজ না হয় তোর মাকে নিলাম। আসলে তোর মা আজ খুব ভালো একটা কাজ করেছে তো, তাই বাবা মাকে একটা থ্যাংক ইউ প্রাইজ দিচ্ছিল। তুই বুঝি একটুতেই হিংসে করছিস? হুম? আরে বাবার এই কোলটা তো সবসময় আদনানের জন্য বুকড করা। আহিল ওকে কোলে তুলে নিতেই আদনান ওর ছোট্ট দুটি হাত দিয়ে আহিলের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। বাবার বুকে মাথা ঘষে ও বড় বড় চোখ করে নওমির দিকে তাকালো। নওমি তখন আহিলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, যার পরিষ্কার অর্থ ছেলের সামনে আর একটা উল্টোপাল্টা বানিয়ে কথা বললে কিন্তু খবর আছে। আহিল তা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। গতকালকে ডাক্তারের কাছে চেক আপের জন্য গিয়েছিল নওমি। আহিল গাড়ি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ওর আসতে দেরি হওয়ায় বেশ কিছুক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ও আসতেই অবশ্য আর দাঁড়িয়ে থাকতে হয়নি, সব সময়ের গতিতে হয়ে গেছে। কিন্তু সকাল থেকেই নমির পা ব্যথা হয়ে গেছে, কিন্তু সেটা কাউকেই বুঝতে দেয়নি সে। কি দরকার এইটুকু ব্যথায় কাউকে উদ্বিগ্ন করার? আহিলের ফিরতে আজকে দেরি হচ্ছে। নমি রুমে বসেছিল। আদনান দাদুর কাছ থেকে আসবে না, এই জন্য নমি একা বসেছিল। এর মধ্যে আহিল ফিরল। আহিল ঘরে ঢুকতেই নমি একটু নড়ে চড়ে বসার চেষ্টা করলো, কিন্তু পায়ের ব্যথায় মুখটা কুঁচকে গেল। আহিল ভেতরে ঢুকতে ঢুকতে ওর দিকে তাকালো। নমি হেসে বলল, এসে গেছেন? আহিলের সুতীক্ষ্ণ ডাক্তারি চোখ কিন্তু নওমির ওই সামান্যতম অস্বস্তিটুকু এড়াতে পারল না। ও নওমির কপালে হাত রেখে আলতো করে চুলগুলো সরিয়ে দিয়ে নরম গলায় শুধালো, কি হয়েছে? মুখটা এমন শুকিয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে? আরে না, শরীর ঠিক আছে। আপনার ফিরতে আজ বড্ড দেরি হলো।
হাসপাতাল থেকে তো সরাসরি আসেননি মনে হচ্ছে। কোনো এমার্জেন্সি কেস ছিল? আহিল শার্ট খুলতে খুলতে আলমারির দিয়ে গেল। হ্যাঁ, হঠাৎ কাজ পড়ে গিয়েছিল। ওয়েট, আমি ফ্রেশ হয়ে আসছি। নৌমি মাথা নাড়ল। আহিল যেতেই নৌমির একা একা বোরিং লাগায় সে একটা ম্যাগাজিন নিয়ে বসলো। বিছানার বালিশে হেলান দিয়ে আরাম করে নৌমি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিল। একটু পরই ওর হাত থেকে ম্যাগাজিনটা কেড়ে নেওয়া হলো। নৌমি মুখ তুলে তাকাতেই দেখলো আহিল অলরেডি ওর সামনে এসে বসেছে। তার পরনে একটা ক্যাজুয়াল ট্রাউজার আর টি শার্ট, চুলগুলো এখনো ভেজা। আহিল কিছু না বলে ওর চাদরে ঢাকা পা দুটো টেনে নিজের কোলের ওপর তুলে নিল। নৌমি একটু হকচকিয়ে গিয়ে বলল, কি করছেন আহিল? পায়ে হাত দিচ্ছেন কেন? আহিল সেদিকে বিন্দুমাত্র কান দিল না। ও নওমির একটা পা নিজের হাতের তালুতে নিয়ে টিপে দিতে দিতে নির্বিকার বলল। তোমার যে পা ব্যথা করছে তাই টিপে দিচ্ছি। নওমি পা সরাতে চেয়ে বলল, ব্যথা নেই, টিপতে হবে না, রেস্ট নিন আপনি। বেশি কথা বলো না, চুপ থাকো। আমি এখন আমার পেশেন্টের সেবা করছি। সারাদিন হসপিটালে কত পেশেন্ট দেখি, আর ঘরের আসল পেশেন্টের দিকে একটু নজর দেওয়ার সময় পাই না। আজ কোনো অজুহাত শুনবো না। আমি জানি তোমার পা ব্যথা করছে। গতকাল হসপিটালে ওই অতক্ষণ দাঁড়িয়ে থাকার ফল এটা, তাই তো? কালকে আমার আরো কেয়ারফুল থাকা উচিত ছিল। বলতে বলতে নৌমির পা যত্ন করে টিপে দিচ্ছে সে। আহিলের হাতের স্পর্শে ব্যথা সত্যিই কমছে। নৌমি একদৃষ্টে আহিলের সেই মনোযোগ দিয়ে পা টিপে দেওয়ার দিকে তাকিয়ে রইল। এই পুরুষটা বাইরে কত গম্ভীর, কত কড়া একজন ডক্টর, অথচ ওনার এই চার দেয়ালের ভেতর ওর রূপটা কতখানি নরম আর ভালোবাসায় জড়ানো। নৌমি কোলে একটা বালিশ টেনে নিয়ে তার উপর কনুই রেখে হাতের তালুতে নিজের চিবুকটা ঠেকিয়ে বড্ড আহ্লাদি গলায় বলল, ডক্টর সাহেব, আপনি আমায় এত ভালোবাসলে, এত যত্ন করলে, আমি কিন্তু বড্ড বেশি লোভী হয়ে যাব। তখন সারা জীবন শুধু আপনার এই আদরটুকুই চেয়ে বসবো। আহিল হাতের কাজ থামিয়ে ঘাড় ঘুরিয়ে নওমির মুখের দিকে চাইল। একটু চেয়ে থেকে বড্ড গভীর আর মাতাল করা স্বরে বলল, লোভী হও নৌমি, আরো লোভী হও। এই আহিলের পুরো অস্তিত্বটাই তো এখন তোমার নামে লিখে দেওয়া। আর এই ভালোবাসার বিনিময়ে তুমি ডক্টর সাহেবকে না হয় সারাটা জীবন বিশ্বাস আর ভরসা করে তার সংসারটা আগলে যাও। নওমি আহিলের এই কথার পিঠে কি উত্তর দেবে তা যেন ক্ষণিকের জন্য হারিয়ে ফেলল। আহিলও একটু সময় নিয়ে বলল, কি হলো ম্যাডাম, মুখ ফুটে তো কিছু বললে না? নওমি হেসে বলল, ভাবছি। কি? এই যে আপনি সারাদিন পর হাসপাতাল থেকে এসে ক্লান্ত শরীরে আমার পা টিপে দিচ্ছেন। কেউ দেখলে বলবে বউটা এসে ছেলেটাকে একেবারে আঁচলে বেঁধে ফেলেছে। বলেই বাচ্চাদের মতো খিলখিল করে হেসে ফেলল নওমি। আহিলও মৃদু হাসল। কে কি ভাবলো তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আর আঁচলে বাঁধার কথা বলছো? আমি তো নিজেই তোমার ওই আঁচলে সারা জীবনের জন্য বন্দী হতে চেয়েছিলাম। সেখানে জোর করে কেউ আমাকে বাঁধেনি, আমি নিজের ইচ্ছায় ধরা দিয়েছি। নওমিও কম যায় না, সে আবারও হেসে বলল, আপনি এত সুন্দর করে কথা বলতে কবে শিখলেন আহিল? আমার তো কেটে গেছে দীর্ঘ কয়েক মাস। হালকা শীতের আমেজ মাখা এক মিষ্টি সকাল। ফরজের নামাজ পড়ে নামি বসেছিল। এখন ঘুম আসে না তার, কিন্তু যখন ঘুম পায় তখন হাজার চেষ্টা করেও যেন চোখ মেলে তাকাতে পারে না। চোখের পাতার দুটো মরণ ঘুমে টলে পড়তে চায়। দেখতে দেখতে ওর প্রেগনেন্সির 7টা মাস চলছে। ইদানিং অদ্ভুত সব শারীরিক পরিবর্তনের সাথে নানান রকম বায়না আর মেজাজের ওঠানামা যোগ হয়েছে। ঘুম আসছে না দেখে সে একটা ছোট উলের সোয়েটার নিয়ে বসেছে, যেটা সে বুনছিল। নামি নিজের বেশ বড়সড় একটা ওঠা বেবি বাম্পের ওপর নিজের হাতটা রাখলো। ও হাত রাখতেই ভেতরের প্রাণটা যেন জানান দিল নিজের অস্তিত্বের। ভেতর থেকে একটা শক্ত ছোট্ট লাঠি এসে লাগলো ওর হাতের তালুতে। আচমকা এই মিষ্টি ধাক্কায় নামির মুখ থেকে একটু মৃদু আহ শব্দ বেরিয়ে এলো।
তবে এই ব্যথার রেশটুকু মিলিয়ে গেল এক তৃপ্তির হাসিতে। সে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে ছোট্ট করে নামি বলল, কি রে সোনা, তুমিও কি তোমার মাম্মার মতো এখন থেকেই রাত জাগা পাখি হয়ে উঠেছো? তোমার বাবা জানতে পারলে কিন্তু আমাদের দুজনকেই খোঁড়া খোঁড়া লেকচার শোনাবে। ঠিক তখনই মসজিদ থেকে ফিরে আসলো আহিল। নামাজ পড়েই ফিরে এসেছে। আগে নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতো, এক প্রকার নিয়ম করেই ফরজের পর কিছুক্ষণ পার্কে হাঁটার অভ্যেস ছিল। কিন্তু গত কয়েক মাস ধরে সেই রুটিনে করা কাটছাঁট পড়েছে। এখন নামাজ শেষ হতেই পা চালিয়ে সোজা বাড়ির পথ ধরে। নাওমিকে একা রেখে এক মুহূর্তও যেন ওর বাইরে মন টেকে না। দরজা খুলে ঘরে পা রাখতেই আহিল তীক্ষ্ণ নজরে চলে গেল বিছানার দিকে। নাওমিকে ওভাবে উলের কাঁটা সুতো হাতে জেগে বসে থাকতে দেখে ওর দুই জোড়া ভ্রু কুঁচকে একাকার হয়ে গেল। মুখে ভর করলো একরাশ গম্ভীরতা। বিছানায় সামনে গিয়ে দাঁড়িয়ে কিঞ্চিৎ ধমকে সুরে বলল, আবার সকাল সকালে এই উলের কাজ নিয়ে বসেছো তুমি? এত করে বলি ফজরের পর একটু চোখ বুজে বিশ্রামের চেষ্টা করতে, তা না। আমার ইনস্ট্রাকশন কি তুমি আজকাল একদমই পাত্তা দিচ্ছ না? নামি বাচ্চাদের মতো মুখ করে বলল, একদম ঘুম আসছিল না। আজকাল ফজরের পর আর চোখেই ঘুম থাকে না, কিন্তু বেলা বাড়লে যখন ঘুম পায় তখন মনে হয় টেনেও আর চোখের পাতা খুলতে পারছি না। আহিল হাসলো। ওর চুল এলোমেলো করে দিয়ে বলল, তাও ঘুমানোর চেষ্টা করবে? তুমি তো চেষ্টাই করো না, বরং উঠে এসে এসব নিয়ে বসেছো। নামি সোয়েটারটা এক পাশে সরিয়ে রেখে একটু মুখ ফুলিয়ে অভিমানী গলায় বলল, সারাদিন এই চার দেওয়ালের মাঝে শুয়ে শুয়ে আমার দম আটকে আসে আহিল। আর তাছাড়া আপনার এই পুচকু সন্তান এত দুষ্ট হয়েছে যে সকাল থেকে আমাকে একটুও শান্তিতে বসতে দিচ্ছে না। সারাক্ষণ শুধু লাথি মারছে। এমনভাবে ঘুমটা ভাঙলো যে আর চোখে ঘুম আসছিল না। তাই ভাবলাম বসে না থেকে সোয়েটারটা একটু এগিয়ে রাখি। আহিল ওর পাশে বসলো। এমনি ফুলো গাল আর তার উপর অভিমান করে আরো গোল ফোলানো আরো সুন্দর লাগছে। আহিল হেসে ওর গালে একটা টোকা দিয়ে বলল, গাইনোকোলজিস্টের এই থিওরিগুলো তো তোমার আদনানের সময় থেকেই মুখস্থ। এই থার্ড ট্রাইমাস্টারে এসে স্লিপিং প্যাটার্ন একটু চেঞ্জ হবেই। তার উপর আমার এই পুচকু সন্তান তো জিনের দিক থেকে ডক্টর আজলানের মতোই একটু বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে আছে মনে হচ্ছে। রাত বিরাতে মাম্মাকে বড্ড জ্বালাচ্ছে, তাই না? নামি আহিলের এই রসাত্মক কথা শুনে ঠোঁট উল্টে বড্ড আদুরে ভঙ্গিতে তাকালো। এরপর আহ্লাদিয়ার নালিশে সুরে বলল, কি করবো বলুন তো? আদনানের সময় কত কষ্ট একা একা মুখ বুঝে সহ্য করেছি, তখন তো সেসব গায়েই মাখিনি। আর এখন তো আপনার এই সারাক্ষণের লাই আর আদরে আদরে আমার স্বভাবটা একদম খারাপ করে ফেলেছেন। সামান্য একটু কষ্টও এখন আর সহ্য করতে পারছি না। অল্পতেই বড্ড বেশি ওলটপালট লেগে যায় শরীর আর মনে। আহিল মুচকি হেসে বলল, স্বভাব খারাপ হয়েছে তো ডক্টরের কি দোষ বলো? আমি তো একজন পারফেক্ট ডক্টর, তাই না? তাহলে পেশেন্টের পারফেক্ট দেখাশোনাও তো করতে হবে। নামি ঠোঁট ফুলিয়ে বলল, আপনার এই অতিরিক্ত পারফেকশনিজমই তো আমার 12টা বাজাচ্ছে। দিনে 10 বার চেক আপ করতে যাওয়া, কথায় কথায় দুধ আর ফলের বাটি হাতে দাঁড়িয়ে থাকা, এইসব কি কোনো সাধারণ মানুষের সহ্য হয়? আপনি ডক্টর হিসেবে যতখানি করা, স্বামী হিসেবে কিন্তু তার চেয়েও বেশি ডমিনেটিং। আহিল নিজের নামে এই মিষ্টি অভিযোগ বিন্দুমাত্র দমে গেল না, বরং মৃদু হাসল। ডোমিনেটিং না হলে কি এই অবাধ্য পেশেন্টকে কন্ট্রোল করা যায় নাকি? আমি তো আহিল ওর বাক্যটা শেষ করার আগেই নামি একটা চাপা আর্তনাদ কানে এলো।
নামির হঠাৎ পেটে হাত দিয়ে সোজা হয়ে বসলো। মুখের অবয়বটা ব্যথায় কিছুটা কুঁচকে গেল ওর। আহিল চমকে উঠে তার ডক্টর সত্তাটা যেন সজাগ হলো। তড়িঘড়ি করে নামির মুখোমুখি বসে চোখের মুখে তীব্র দুশ্চিন্তা ফুটিয়ে তুলে বলল, কি হয়েছে নমি? কোথায় খারাপ লাগছে বলো? নামি ওনার এই অস্থিরতা দেখে ব্যথার মাঝে মৃদু হাসলো। ও আহিলের একটা হাত টেনে নিয়ে নিজের পেটের ওপর ঠিক ডান পাশটায় রাখলো, যেখানে এইমাত্র খুব শক্ত একটা ধাক্কা অনুভব হয়েছে। ও একটু মুখ ভার করে বাচ্চার মতো করে নিজেরই বাচ্চার বিরুদ্ধে নালিশ করার মতো করে বলে, গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।